আজ শুনবেন জৈব পদ্ধতিতে শস্য রক্ষা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার মিশ্র। আমরা জানি যে কোনো শস্য বা ফসল যখন আমরা চাষ করি, সেই চাষ করতে গেলে তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। অর্থাৎ স্বাভাবিকভাবে যখন গাছের বৃদ্ধি হয় এবং তার থেকে আমরা ফল আহরণ করি, এর মধ্যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, এমনকি কিছু কিছু অন্যান্য প্রাণীর তাদেরও আক্রমণ ফসলের মধ্যে হয়। তো সেখান থেকে আমরা কি করে ফসলকে রক্ষা করব, অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের উৎপাদিত ফসল সেটা কতটা ভালোভাবে তার গুণমান বজায় রেখে অধিক ফলন আমরা তুলতে পারবো এবং বাজারজাত করতে পারবো, যা থেকে আমাদের মুনাফাটা পেতে পারি। এখন দেখুন, জৈব অজৈব এই যে কথাগুলো রয়েছে শস্য রক্ষার ক্ষেত্রে, বিশেষত অজৈব পদ্ধতিতে অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে আমরা জানি যে ফসল চাষ করতে গেলে আজকাল বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের ঔষধ ইত্যাদি আমরা প্রয়োগ করি, সেগুলো সবই রাসায়নিক পদ্ধতিতে করা তৈরি। জৈব পদ্ধতি বলতে যে সমস্ত পদ্ধতিতে ব্যবহার করা হয় জৈব উৎপাদক, অর্থাৎ বিভিন্ন প্রাণী বা উদ্ভিদজাত সামগ্রী, যেগুলো তেল জাতীয় সামগ্রী, বিভিন্ন পাউডার, বিভিন্ন তার দেহাংশ উদ্ভিদ বা প্রাণীর, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। সেগুলো ব্যবহার করে কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড় আমরা রক্ষা করতে পারি। এবার ফসলের শত্রু, এই যে ফসলের শত্রু, শস্য রক্ষা অর্থাৎ কারা ফসলের শত্রু? ফসলের শত্রু বলতে আমরা মূলত বুঝি বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রয়েছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ। সেই রোগের আক্রমণ কারা করে? রোগের আক্রমণ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, বিভিন্ন নিমাটোড বা বিভিন্ন আরও কিছু জীবাণু রয়েছে, তারা কিন্তু ফসলের বিভিন্নভাবে ক্ষতি করে। আর কিছু ক্ষতি রয়েছে, কিছু বড় বড় অ্যানিমেল রয়েছে, যেমন উই পোকা, ইঁদুর ইত্যাদিও রয়েছে। কিছু বড় প্রাণী, অনেক সময় হনুমান, পাখি, কাঠবিড়ালি, তারাও রয়েছে ফসল রক্ষার ক্ষেত্রে। এবার জৈব পদ্ধতিতে রক্ষার মধ্যে সবসময় যে আমরা কোনো বস্তু ব্যবহার করব তা নয়, তার সঙ্গে সঙ্গেও রয়েছে কিছু কালচারাল বা চাষগত পদ্ধতি, সেটাকেও আমরা কিন্তু অজৈব পদ্ধতি থেকে আলাদা করে রেখেছি, যাতে সেখান থেকে অজৈব পদ্ধতিতে ফসল রক্ষার ক্ষেত্রে বা ফসলের ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ আমাদের মানব শরীরে, এমনকি পশু পাখি বা পরিবেশকে, গাছকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, তা থেকে রক্ষা করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবারে জৈব পদ্ধতিতে ফসল রক্ষার কথা কেন ভাবছি? আমরা ভাবছি যে ফসল উৎপাদন এবং রক্ষা করার ক্ষেত্রে এই অজৈব পদার্থ বা রাসায়নিক পদার্থ ব্যবহারের যে কুফল, সেই কুফলটাকেই মূলত আমরা কমাতে চাইছি এবং তার সঙ্গে সঙ্গে এর যে ব্যয়ভার, এই রাসায়নিক পদার্থের যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটাও আমরা কমাতে চাইছি। আমরা জানি যে বিভিন্ন রাসায়নিক পদার্থ কিভাবে আমাদের মানব শরীরে এবং গবাদি পশুর, অর্থাৎ আমরা যে ফসলের বিভিন্ন অংশ, উপজাত দ্রব্য যেগুলো গবাদি পশুরা খায়, এমনকি পশু পাখি যারা এসে সেই ফল বা সেই গাছের অংশ খেয়ে থাকে, তারপরে হচ্ছে যে অবশিষ্টাংশ মাটিতে পড়ছে, সে মাটিতে বহু আমরা জানি কিছু জীবাণু মাটিতে রয়েছে, তারা আমাদের রোগ ব্যাধি তৈরি করে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর উপকারী জীবাণু রয়েছে, সেই জীবাণুরা কিন্তু উপকারও করে। তো সেই দিক থেকে এই যে অপকারী জীবাণুর ক্ষতি এবং উপকারী জীবাণুর তাদের বংশবৃদ্ধির বিস্তার বা তাদের যে কার্যকারিতা, সেটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা অজৈব পদ্ধতিটাকে বর্জন করে এই জৈব পদ্ধতির কথা আমরা আজকে আলোচনা করছি। এবার এটাকে, এই যে জৈব রোগনাশক বা কীটনাশক বা বায়োপেস্টিসাইড, একটা কথা এখন ব্যবহার করা হয়, এই বায়োপেস্টিসাইড, এই বায়োপেস্টিসাইডের মধ্যেও আবার কিছু বস্তু রয়েছে যেগুলো সরাসরি আমরা কোনো গাছ বা মানুষ বা কোনো অ্যানিমেলের গা থেকে নয়, বিভিন্ন জীবাণু, যে জীবাণুগুলো প্রকৃতিতে রয়েছে, তারা প্রকৃতিতে নিজেরাই বেড়ে চলেছে, কিন্তু তাদেরকে যদি আমরা সংখ্যা বাড়িয়ে নিয়ে আবার আমরা আমাদের প্রয়োজন মতো প্রয়োগ করি, তাহলে কিন্তু সেই উপকারটা আমরা পেতে পারি। এই জীবাণুগুলোই কিন্তু আমাদের যে ক্ষতিকারক বা হার্মফুল জীবাণু, সেই ক্ষতিকারক জীবাণুর সঙ্গে তারা লড়াই করে প্রকৃতিতে, বিশেষ করে মৃত্তিকাবাহিত যে সমস্ত রোগ রয়েছে, সেই রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জীবাণু সার বা বায়োফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইড যা বলছি আমরা, এই বায়োপেস্টিসাইডগুলো কিন্তু খুব উপকারী হয়। আক্ষরিক অর্থে যখন কোনো অণুজীব বা সাধারণ ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি বা কখনো কখনো ভাইরাস, এরা কোনো সময়ে একা যেতে পারে না সবাই। যেমন ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি সেখানে কীটপতঙ্গ বা অন্য কোনো ভাবে তারা যখন বাহিত হয়, সেই বাহককেও কিন্তু আমরা এই নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসতে পারি। এদেরকে একসঙ্গে বায়োকন্ট্রোল এজেন্ট বা বায়োপেস্টিসাইড বলা হয়।
এবার এই বায়োপেস্টিসাইডের ক্ষেত্রে আমরা জানি কিছু কিছু ব্যবহার হচ্ছে ছত্রাক জাতীয় কিছু বস্তু, যেমন ট্রাইকোডার্মা, গ্লায়োক্লেডিয়াম, আবার কিছু ব্যাকটেরিয়া, ব্যাসিলাস বা সিউডোমোনাস, এই জাতীয় ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো যেগুলো প্রকৃতিতে রয়েছে তাদেরকেই আমরা বিভিন্ন জায়গা থেকে আইসোলেট করে সেগুলোকে মাল্টিপ্লাই করে, অর্থাৎ তাদের বংশ বাড়িয়ে নিয়ে আবার জমিতে নির্দিষ্ট সময়ে, প্রত্যেক সময় ফসলের ক্ষেত্রেই তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, নিয়মানুবর্তিতা মেনে কোথাও বীজের সঙ্গে বা চারার সঙ্গে, কোথাও বা তার গোড়ায় মাটিতে ব্যবহার করা হয়, কোথাও বা সারের সঙ্গে মিশিয়ে তারপরে প্রয়োগ করা হয়। এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এই প্রসঙ্গে কিছু বন্ধু পোকাও রয়েছে। যেমন বন্ধু পোকারা তারা কি করছে, যে ক্ষতিকারক পোকাগুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু বন্ধু পোকা, তাদেরকেও আমরা একইভাবে জীবাণুর মতো বংশবৃদ্ধি তৈরি করে তাদেরকে যদি আবার ফসলের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তারাই কিন্তু লড়াই করে সেই শত্রু পোকার সঙ্গে, খাদ্যের সঙ্গে বা বিভিন্ন রকম কেমিক্যাল বা বস্তু নিঃসরণ করে তাদের মধ্যে করে। এভাবে আমরা যদি এই জৈব যে উপাদান রয়েছে, অর্থাৎ বিভিন্ন জীবাণু বা কীটপতঙ্গ, সেগুলো ব্যবহার করে আমরা শত্রু ফসল রক্ষা করার ক্ষেত্রে কাজে লাগবে। এতক্ষণ শুনলেন জৈব পদ্ধতিতে শস্য রক্ষা। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার মিশ্র।